শহরের ব্যস্ত রাস্তায় হাজারো তথ্যের আদান প্রদান চলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কম্পিউটারের গোপন বার্তা পর্যন্ত। কিন্তু এই যান্ত্রিক শহরের বুকে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যার হদিশ কেবল সেই রহস্যের স্রষ্টাই জানে। শহরের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল ও ভয়ঙ্কর ঘন জঙ্গল, যা সাধারণ মানুষের কাছে আতঙ্কের অপর নাম। কেউ কল্পনাও করতে পারে না যে এই অভেদ্য অরণ্যের গভীরেও মানুষের অস্তিত্ব থাকতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সেই জঙ্গলের মাটির নিচে অবস্থিত এক বিশাল বাড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেও এমন গোপন আস্তানা থাকা সম্ভব, যা অনেকের কাছেই অজানা। এই মাটির নিচের বাড়িটাই হলো নির্বাণের গোপন ডেরা। অনেক বছর আগে এটি তৈরি করা হয়েছিল। যখন নির্বাণ বাংলাদেশে থাকতো, তখন সে এখানেই মানুষ এনে নৃশংসভাবে খুন করত। সেই অগণিত খুনের দায়ে তাকে এক সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তার এই আস্তানার হদিশ কেউ কখনো পায়নি। নির্বাণ নিজেও কখনো ভাবেনি যে তাকে আবারও কোনো একদিন এই বাড়িতেই ফিরে আসতে হবে। বাড়ির একটি রুমের বেডে নিথর হয়ে শুয়ে আছে রিদি। তার পেটে আর মাথায় এখন সাদা ব্যান্ডেজ। নির্বাণের নির্দেশে তার আর প্রাণের ভয়ে শহরের সবচেয়ে দক্ষ ডাক্তার এখানে এসে রিদির চিকিৎসা করেছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে রিদি এখন বিপদমুক্ত ও সুস্থ। কেবল সময়ের অপেক্ষা, কখন তার জ্ঞান ফিরবে আর সে চোখ মেলে তাকাবে। ভোরের আলো ফোটার ঠিক কয়েক মিনিট আগে রিদির দু চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। চোখ খুলেই সে চারপাশটা দেখার চেষ্টা করলো, কিন্তু নিস্তব্ধতা তাকে গ্রাস করে ফেলল। চারিদিকটা এতটাই নিঝুম যে ওর মনে হচ্ছে ও কোনো কবরে শুয়ে আছে। রুমটার গঠন আর আসবাবপত্র দেখে মনে হচ্ছে সে কত বছর আগের কোনো এক পরিত্যক্ত পুরনো বাড়িতে এসে পড়েছে। হঠাৎ করে ওর মাথার ভেতর প্রচন্ড যন্ত্রণায় টনটন করে উঠল, আর সেই সাথে পেটের ক্ষতটাও যেন জ্বলে উঠল। নিজের শরীরের দিকে তাকিয়ে কালকে সেই বীভৎস ঘটনার কথা মনে পড়ে গেল ওর। মুহূর্তেই রিদির অস্থির হয়ে উঠল। বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু কাঁপছে। ও তো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে এভাবে মারার চেষ্টা করা হলো? ঠিক সেই সময়ে একটা বিকট ক্যাচ শব্দে রুমের ভারী দরজাটা খুলে গেল। রিদি ভয়ে কুঁকড়ে গিয়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল। নির্বাণ ধীর পায়ে ভেতরে ঢুকলো। রিদির জ্ঞান ফিরেছে দেখে নির্বাণের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রিদির পাশের একটা চেয়ার টেনে বসলো এবং এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, গুড মর্নিং মায়াবী। ঘুম কেমন হলো? শরীরকে এখন খুব বেশি খারাপ লাগছে? হৃদি বিস্ময়ের আতঙ্ক মেশানো চোখে নির্বাণের দিকে তাকিয়ে রইল। কে এই লোকটা? আর সে তাকে মায়াবী বলে এত আপন করে সম্বোধন করছেই বা কেন? হৃদির অবাক চাহনি দেখে নির্বাণ আবারও শক্ত শান্ত গলায় বলল, চিনতে পারছো না আমাকে? অবশ্য চেনার কথাও না, পরিচয় পরে হবে। আগে তোমার কিছু খাওয়া প্রয়োজন। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তোমার। হৃদি আর চুপ করে থাকতে পারল না। সে নির্বাণের চোখের দিকে সোজা সোজা তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করল, কে আপনি? আর আমি বা এখানে কোথায়? নির্বাণ এক পলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসল। সেই হাসিতে যেন এক রহস্যময় তৃপ্তি খেলা করছে। সে নিচু গলায় বলে উঠল, ছিলে আমার শত্রু, হয়ে গেল মিত্র। মায়াবী, তুমি কি জানো তুমি আমার কত প্রিয়? নির্বাণের এমন অদ্ভুত আর অধিকার খাটিয়ে কথা বলার হৃদির একদমই পছন্দ হচ্ছে না। ওর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সেই সাহস সঞ্চয় করে বলে উঠল, দেখুন, আপনি যেই হন না কেন, আমার তা জানার প্রয়োজন নেই। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন, আমি এখনই বাড়ি যাব। বলেই হৃদি যন্ত্রণাকাতর শরীর নিয়ে বেড থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু নির্বাণ তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে ওকে থামিয়ে দিল। ওর চোখ তখন এক অদ্ভুত জেদ। সে গম্ভীর গলায় বলে উঠল, সাবধান, বাড়ি তুমি যাবে ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে। এই অবস্থায় এক পাও নড়বে না তুমি। ঠিক সেই মুহূর্তে রুমে একজন নার্স প্রবেশ করলো। তার হাতে সতেজ কিছু ফুল আর কিছু পথ্য জাতীয় খাবার। নির্বাণ নার্সের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে হুকুমে সুরে বলল, পা থেকে মাথা পর্যন্ত ওর খেয়াল রাখবে। যদি সামান্যতম অবহেলার কারণে ওর কোনো কষ্ট হয়, তবে জেনে রেখো তোমাকে জ্যান্ত টেনে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিব। আমি একটু পরে এসে ওকে দেখে যাব আবার। এই বলেই নির্বাণ পরম মমতায় হৃদির গায়ের ওপর সাদা ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। ওর কপালে আলতো করে হাত রেখে ফিসফিস করে বলে উঠল, বাই মায়াবী, রেস্ট করো, পরে দেখা হবে। নির্বাণ রুম থেকে বেরিয়ে ধীর পায়ে করিডোর ধরে অন্য একটি রুমে ঢুকলো। সেখানে ঢুকতে দেখলো তার আদরের বোন নেহা অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। নেহার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নির্বাণ বোনের অবস্থা দেখে শান্ত গলায় বলে উঠল,
কি হয়েছে, এমন করছিস কেন? কোনো ব্যাপারে কি খুব বেশি আপসেট তুই? নির্বাণের শান্ত কিন্তু পাথরের মতো শক্ত চেহারাটা দেখে নেহা ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। সে মরিয়া হয়ে নির্বাণের দিকে এক পা এগিয়ে গিয়ে ভাঙা গলায় বলল, ভাইয়া, তুমি আসলে কি করতে চাইছো বলো তো? তুমি রিদিকে মারতে চাইলে, আবার তাকে বাঁচানোর জন্য আমার তোমার এই রহস্যময় পাতালপুরিতে এনে চিকিৎসা করাচ্ছ। তাহলে আমাদের প্ল্যানটার ফায়দা কি হলো? আমি শুভ্রকে পাবো কিভাবে? ভাইয়া, আমি সত্যি শুভ্রকে ভালোবাসি ভাইয়া। আই রিয়েলি লাভ হিম। কথাগুলো বলতে বলতে নেহা যেন নিজের সব শক্তি হারিয়ে ফেলল। নির্বাণ ওর এই অবস্থা দেখে একটু বিচলিত হলো না। সে খুব ধীর পায়ে এগিয়ে এসে নেহার মাথায় হাত রাখলো। ও ঠোঁটে একটা বিষাক্ত কিন্তু আশ্বস্ত করার মতো হাসি। সে নিচু স্বরে বলে উঠল, তোর ভাই যেহেতু তোকে কথা দিয়েছে শুভ্র তোর হবে, তবে শুভ্র তোরই হবে। ডোন্ট ওয়ারি বোন। নেহা অবাক চোখে নির্বাণের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া, কিভাবে? তুমি তো রীতিকে বাঁচিয়ে ফেললে। রীতি বেঁচে থাকতে আমি কোনোভাবেই শুভ্রকে পাবো না। নির্বাণ এবার নেহার চোখের দিকে সরাসরি তাকালো। ওর গলার স্বর হঠাৎ করে একদম নির্লিপ্ত আর বরফ শীতল হয়ে গেল। সেই সোজাসুজি বলল, রীতিকে আমি বিয়ে করব। নেহার কথাটা কানে বজ্রপাতের মতো লাগলো। সে চমকে গিয়ে নিজের ভ্রু কুঁচকে চিৎকার করে উঠল, হোয়াট? নির্বাণ ছোট করে উত্তর দিল, যেন খুব সাধারণ কোনো কথা বলেছে। তুমি দিদিকে বিয়ে করবে মানে? তুমি কি পাগল হয়ে যাচ্ছ ভাইয়া? নিহার বিস্ময় সীমা নেই। সে নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না এই কথা। নির্বাণের চোয়াল শক্ত হয়ে উঠল। সে গম্ভীর আর দৃঢ় গলায় বলে উঠল, পাগল কি আমি জানি না, তবে দিদিকে আমি বিয়ে করব। আগেও ও একটু সুস্থ হোক। নিহা রাগে আর অপমানে ফেটে পড়তে চাইলো, কিন্তু আরো কিছু বলতে চাইলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হলো। একজন গার্ড হাতে একটা কালো পার্সেলের মতো প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। নির্বাণের সামনে আসতেই সে মাথা নিচু করে কাচুমাচু হয়ে প্যাকেটটা বাড়িয়ে দিল। বস, কাজ রেডি। এখন কি এটা পৌঁছে দেব? নির্বাণী চোখের মনি দুটো হঠাৎ চিকচিক করে উঠল। সে রহস্যময়ভাবে একটু হাসলো, প্যাকেটের ওপর আলতো করে হাত রাখলো। তারপর খুব নিচু স্বরে বলে উঠল, এক মিনিট। এই বলে নির্বাণ নেহার দিকে তাকিয়ে সরাসরি হুকুমের স্বরে বলল, নেহা, এক টুকরো কাগজে সুন্দর করে লিখতো, সারপ্রাইজ ফর সাইফান শুভ্র চৌধুরী। নেহা অবাক হয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার মুখ খোলার আগে সুযোগই দিল না নির্বাণ। ঠোঁটে আঙুল চেপে ধরে ইশারা করে থামিয়ে দিল। চুপ কর, আগে লিখ, তারপর নিজেই দেখতে পাবে কি হতে যাচ্ছে। নেহার কথা না বাড়িয়ে ধুলো বালিয়ে জমা পুরনো টেবিলটা থেকে এক টুকরো সাদা কাগজ বের করে নিল। কলম দিয়ে খুব যত্ন করে গুছিয়ে লিখল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। সেই কাগজের টুকরোটা হাতে নিয়ে নির্বাণ এবার ধীরে ধীরে পার্সেলটা খুলল। ভেতরে তাকাতে নেহার চোখ দুটো যেন কপালে উঠে গেল। অবিশ্বাসে সে থমকে গেল। এটা তো হৃদয় পরনের সেই নীল শাড়িটা, আর এই শাড়িটা তো হুবহু সেই রকমই যেটা শুভ্রর কাছ থেকে সেও একবার নিয়েছিল। একই রকম শাড়ি দেখে নেহার ভ্রু কুঁচকে গেল। আগে সেভাবে খেয়াল করেনি, কিন্তু এখন চোখের সামনে রক্তমাখা শাড়িটা দেখে সে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। নির্বাণ সে রক্তাক্ত শাড়িটার উপরে নেহার লেখা চিরকুটটা রাখলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে অদ্ভুত এক টিপটে নিয়ে বিবে করে বলল, সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। শহরের আনাচে কানাচে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রান্তে হন্যে হয়ে দিদিকে খুঁজে বেড়াচ্ছে শুভ্র, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। দিদির অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। শুভ্র জানবে কি করে যে তার মনোমোহিনী এখন এই মাটির নিচে বন্দী? হৃদিকে হারিয়ে শুভ্র এখন প্রায় উন্মাদ। পরিপাটি সেই শুভ্রর বদলে এখন তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে আছে। চেহারায় একটা শুকনো ভাব। গতরাত থেকে একটা দানাও খাবার পেটে পড়েনি তার। ফোনে অনবরত কল দিয়ে যাচ্ছেন ইকবাল ইহসান আর সোহান চৌধুরী। বাবা আর ফুপার যেন ছেলের চিন্তায় পাগল হয়ে গেছেন, কিন্তু তারা কি জানে তাদের চেয়েও কয়েক গুণ বেশি পাগল হয়ে আছে শুভ্র নিজে। তার ভেতর থেকে সে কতটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। শুভ্রের বিশাল কন্ট্রোল রুমে সারি সারি 200টি কম্পিউটার সামনে বসে আছে 200 জন দক্ষ মানুষ। তাদের সবার লক্ষ্য একটাই, যে কোনো সূত্রে বা লোকেশন খুঁজে বের করা। দেশের প্রতিটি তথ্য তারা যাচাই করছে। তাদের পাশেই শুভ্র অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎ তীব্র শারীরিক দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল শুভ্রের।
কিছুটা দূরে একটা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কাজ তদারকি করছিল ঈশান। হঠাৎ শুভ্রকে হেলে পড়তে দেখে সে দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। উৎকণ্ঠ নিয়ে বলে উঠল, বস আপনি ঠিক আছেন তো? আপনার শরীরটা অনেক দুর্বল লাগছে। বস আপনি দয়া করে কিছু খেয়ে নিন। শুভ্র টলমল পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলে উঠল, না ঈশান, আমার গলাতে কোনো খাবার নামবে না। আমার দিদিকে খুঁজতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে ওকে বের করে আনতে হবে। ঈশান বসের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছিল না। সে মিনতি করে বলে উঠল, কিন্তু বস আপনার শরীর একদম ভেঙে পড়েছে। আপনাকে আগে শক্ত থাকতে হবে, কিন্তু সুস্থ থাকলেই তো আপনি লড়াই করতে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেললো, শূন্য চোখে তাকিয়ে বলল, পেটের খিদে জ্বালা থেকে আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছি তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ঈশান কোনো উত্তর দিল না, চুপ করে রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনের সবটুকু তার জানা নেই, তবে সে এটুকু খুব ভালো করে টের পেত যে বসের সামনে, বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা ছিল, যে আর সেই নারীটি যে রীতি তা এখন শুভ্রের এই করুণ দশা দেখলে পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা বাজে। শুভ্র কন্ট্রোল রুমে বাঘের মতো পায়চারি করছে আর তার লোকজনকে সমান তালে তাগাদা দিচ্ছে, কিন্তু ফলাফল সেই শূন্য শহরের আনাচে কানাচে রীতি নামক মানুষটা বাদে সবাইকেই পাওয়া যাচ্ছে, শুধু রীতিরই কোনো হদিশ নেই। শুভ্র নিজের ভেতরে এক চরম অস্থিরতা অনুভব করছে। সে বুঝতে পারছে এবার তাকে তার ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, না হলে সে তার মনোমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে। এমন সময় হঠাৎ সেই রুমের কলিং বেলটা বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজা খুলতেই নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ভ্রু কুঁচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এত রাতে এই পার্সেল কে দিয়ে গেল? ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এসে দাঁড়ালো। প্যাকেটটা চোখের সামনে ধরে বলল, বস এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, মনে হয় দিয়ে চলে গেছে। শুভ্র শূন্য চোখে পার্সেলটার দিকে তাকালো। এত রাতে কে পার্সেল দিয়ে গেল? সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুম থেকে বের হলো। একদম শহরের রাস্তার সামনে এসে দাঁড়ালো সে, পেছন পেছন ঈশানও। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু দু একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না। শুভ্র ভাবলো হয়তো কেউ ভুল করে তার ঠিকানায় পার্সেল দিয়ে চলে গেছে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলে দিতে চাইলো, ঠিক তখনই ঈশান তাকে থামিয়ে দিয়ে বলল, বস একটু খুলে দেখেন না কি আছে। কেউ ভুল করে রেখে গেলে তো অবশ্যই বলে যায়, কিন্তু এই ডেলিভারি বয় তো টু শব্দটাও করলো না। আমি শিওর বস এতে কিছু একটা আছে। শুভ্রর হাতটা মাঝপথে থেমে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটার দিকে আবারও তাকালো। একটা অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুললো, আর খুলতেই তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ঈশানেরও চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বস এটা তো রিদি শাড়ি, কাল তো এই শাড়ি পরে সে ছিল। শুভ্র তাড়াতাড়ি করে প্যাকেট থেকে শাড়িটা বের করে আনলো, আর ঠিক সেই মুহূর্তে শাড়ির ভাঁজের থেকে সাদা কাগজের সেই চিরকুটটা নিচে পড়ে গেল। শুভ্র সেই দিকে তাকানোর সময়ও পেল না। তার পুরো মনোযোগ তখন হাতের ওই কাপড়টার উপর। সে শাড়ি মেলে ধরতেই দেখলো পুরো শাড়ি রক্তে ভিজে জবুথবু হয়ে আছে। কালচে রক্তের দাগগুলো দেখে শুভ্রের বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল। আর সে দাঁড়িয়ে থাকতে পারল না। রাস্তায় ধুলোবালির মধ্যেই শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ঈশান এ তো আমার মনোমোহিনীর শাড়ি। ওর শাড়িতে এত রক্ত কেন? আমার মনোমোহিনীর কি হয়েছে? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। তার নিজের বুকের ভেতরটাও ভয়ে চোটে থরথর করে কাঁপছে। হৃদয় পরনের শাড়িতে এমন টাটকা রক্ত, কেউ জেনে বুঝে এই কাজটা করেছে। সরাসরি শুভ্রর কলিজায় কামড় বসিয়েছে। শুভ্রর আকাশ ফাটা কার্তনাদ করে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমার মনোমোহিনীকে কেউ কষ্ট দিস না। আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা আমার মনোমোহিনীর সাথে, যা করার আমার সাথে কর। সব শাস্তি আমাকে দে আল্লাহ, দোহাই লাগে। আমার মনোমোহিনীকে একটুও যন্ত্রণায় ফেলিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে রে। আমি ওর কষ্টে সহ্য করতে পারবো না।
ঈশান শুভ্রকে সামলাতে ওর দুই কাঁধ শক্ত করে ও ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বস আপনি শান্ত হন, রীতির কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্যই এই নোংরা খেলা খেলেছে। কথাটা বলতে বলতে ঈশানের চোখ পড়লো রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা সারপ্রাইজ সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রের চোখের সামনে ধরল। বস এই দেখুন। শুভ্র তারা আর্তনাদ থামিয়ে ছো মেরে চিরকুটটা হাতে নিল। ওই কয়েকটা শব্দ দেখা মাত্রই শুভ্রর পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমনভাবে পিষল যেন ওটা ওর শত্রুর গলা। এখন সে নিশ্চিত কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় তার সাথে এই যুদ্ধ শুরু করেছে। শুভ্রর চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে উঠল। মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনের লাভা ঝরছে। সে দাঁত কিরমির করে নরকের শয়তানের মতো গম্ভীর আর কলিজা কাঁপানো গলায় বলল, আমার সাথে লড়তে চাস তো? ঠিক আছে, এখন তুই দেখবি সাইফান শুভ্র চৌধুরী আসলে কার নাম। আমার মনোমোহিনী, আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওর কিচ্ছু হতে দেব না আমি। আর যদি ওর গায়ের একটা পশমেও আঘাত লেগে থাকে, তবে শপথ করছি এই শহর আমি জ্যান্ত মানুষের চিতার আগুনে জ্বালিয়ে খাক করে দেব, সব ধ্বংস করে দেব আমি। তুই যে গর্তেই লুকিয়ে থাকিস না কেন, আজরাইল হয়ে তোর শিওরে আমি ঠিকই পৌঁছাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনাও করতে পারবি না সাইফান শুভ্র চৌধুরী যখন জানোয়ার হয় তখন মৃত্যুও তার সামনে এসে ক্ষমা চায়। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।